আমরা দুজনেই খুব বাড়ি ভালোবাসি। ও যেদিন কাশফুল কাঁচের গ্লাসে, আমি অমনি বাহারি চিনে ল্যাম্পের আলো। আমাদের কথাবার্তার অনেকখানি জুড়ে থাকে ঘর, বেড কভার, পর্দা আর ফুলদানিরা। আমাদের বাড়িতে পাখি আসে, বন্ধুরা চায়ের কাপ নিয়ে মাদুর পেতে বসে। আমরা দুজন মাদুর আর চায়ের কাপ নিয়ে নানা পরিকল্পনা করি। ইদানিং একটা পায়রা আসছে রান্নাঘরে, তার জন্য জলের পাত্র আসে, সামান্য চালও। আমাদের এক ঘরে সাহানা থাকেন, বারান্দায় সুমন। পীযূষকান্তি আপোষে যান না, তাঁর কেদারা পাতা ড্রয়িং রুমের লাল ছায়ায়। ওদিকে শোয়ার ঘরে ছড়িয়ে ছিটিয়ে থাকে পদ্মরা। সকালে চোখ মেলে দেখি মল্লিকাদি সোহাগে মেতেছেন। মাঝরাতে ধলভূমগড় আর অনিবার্য শক্তিকে নিয়ে ফোয়ারা গঙ্গোপাধ্যায় সুনীলের। শঙ্খবাবু গম্ভীর বরাবর, আয়নার পাশে তার শান্ত অবস্থান। তরুণরা আড্ডা ভালোবাসে, ওরা বুক রাখে। এ বাড়িতে রোজ সকালের রোদে কয়েক পশলা মনীন্দ্রগুপ্ত থাকেনি। ফিরতে রাত হলে ধমক দেন, এত দেরি ঠিক নয়, দিনকাল খারাপ, তাড়াতাড়ি বাড়ি ফেরা দরকার। লাস্ট আপডেট জানাচ্ছে আমাদের বাড়ির পদ্ম ও চড়ুই পাখি প্রেমে পড়েছে। আমরা ওদের বাসর সাজাবো বলে ফুল গাছ কিনতে যাচ্ছি গোসাই বাগানে। বাড়িটি থাকবে নদীর কিনারে চৌকো, থাকবে শ্যাওলা রাঙানো একটি নৌকো। ফিরে এসে খুব আলতো ডাকবে, বউ কই? রাজি? তবে এসো এসো, জানাও তুমিও প্রস্তুত। আত্মগোপন পর্বে তুমি এ দস্যুর ক্ষতে দেবে মধু, দুব্য চিবিয়ে আস্তে। আমি চেনাবো তোমাকে তারাগুলি, আর নৈরিত দিক থেকে নেমে হঠাৎ আসবে দেবদূত। পুকুরে ভাসবে দুটি রাজহাঁস চই চই। লুঠে নেব হ্রদ টিলাগুলি, আমি জঙ্গি, দূর বনপথে ঝরে ঝরে যাবে রঙ্গন। ছোটাবো তুফান ঘোড়াটি, যাবে না সঙ্গে? এসো, তোলো মুখ, ধরো হাত, চলো সঙ্গে। আসলে এই কবিতাটি মৃদুল দাশগুপ্তের। আমি সেটাই যাচ্ছিলাম যে এমনভাবে আজকের অনুষ্ঠানটা শুরু হলো, আমরা কোনো কথা না, সরাসরি একদম কবিতা দিয়েই যেন ঢুকলাম আজকের অনুষ্ঠানে। কারণ আজকে আমাদের স্টুডিও বাড়িতে যারা এসছেন, যে বাড়ির থেকে দুজন এসছেন, দুজন মানুষই একদম ওতপ্রোতভাবে কবিতার সঙ্গে জড়িয়ে রয়েছে, জড়িত দুজন মানুষ, শোভন সুন্দর বসু এবং অদিতি বসুরা। দুজনকেই স্বাগত। স্বাগত সত্যজিৎ। প্রথমবার দুজনকে একসঙ্গে স্বাগত এবং ধন্যবাদ আমাদের আমন্ত্রণ করার জন্য। আচ্ছা, আমার একটা জিনিস একটু জানা, যে দুজনকে একসঙ্গে কি এর আগেও কোথাও অনুষ্ঠান হয়েছে একসঙ্গে দুজন? না, কিছু কিছু অনুষ্ঠান হয়েছে, তা হয়েছে, হ্যাঁ ঠিকই। তবে এইবার যে একসঙ্গে ডাক এবং সেটা পেয়ে খুবই আনন্দিত আমরা। কবিতা নিয়ে সিজন 1 সিজন 2-তে দুজন মানুষকেই পেয়েছিলাম, কিন্তু আলাদা আলাদা ভাবে, কিন্তু আজকে দুজন একদম একসঙ্গে। তার জন্য একটু বাড়ির কথা হবে, একটু পদ্যের কথা হবে, আর কবিতার সঙ্গে দুজনেই একদম ছোট থেকেই নিশ্চয়ই জড়িয়ে রয়েছে। সে গল্প আমরা কিছুটা কিছুটা জানি, আর কিছুটা কিছুটা যদি আজকে আরেকবার করে আমাদের একটু মনে করিয়ে দাও। শোভনদা, তুমি যদি একটু বলো। কবিতার সঙ্গে আমার বাড়ির পারিবারিক যেটা আর কি, আমার বাবা মায়ের একটা যোগ বহুদিন থেকেই ছিল। আমার সেই বাড়িতে জন্ম, কিন্তু আমার মধ্যে কবিতা খুব ছোট বয়সে ছিল না। তখন আমি অন্য কিছু করতাম, শিল্পের অন্য দিকগুলো, ছবি আঁকা। তারপর আমি খুব ভালো বাগান টাগান করতাম, ফুল ফোটাতে ভালোবাসতাম, এইসব হতো। আর কবিতা শিখতে আসতো বাবার কাছে, মানে আবৃত্তি শিখতে আসতো। বাবা আসলে বহুদিন ধরেই আবৃত্তি শিল্পের সঙ্গে, নাটক শিল্পের সঙ্গে, বাবা শম্ভু মিত্রের সঙ্গে অভিনয় করেছেন, বাবা শিশির ভাদুরীর প্রোডাকশনে কাজ করেছেন। তারপরে কলকাতা শহরের বাইরে প্রথম আবৃত্তি যে শিক্ষণ পদ্ধতি নিয়ে কাজ করেছেন এবং প্রথম স্কুল সেটি বাবার। তো সেই জন্য সেইখানে আমাদের বাড়িতে অনেকেই ক্লাস করতে আসতো বাবার কাছে, আবৃত্তি শিখতে আসতো, সেইগুলো শুনতাম। শুনতে শুনতে তারপরে
আস্তে আস্তে যখন একটা মাধ্যমিক পরীক্ষা বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে যে সময়গুলো পেতাম সেই সময়টাতে কিছু আবৃত্তি করা, বিশেষ করে আবৃত্তিগুলো করা হচ্ছে অন্যরা যেভাবে আবৃত্তি করতো সেগুলোকে নকল করে করে করা আর কি। তো তারপর থেকে বাবা একটা বললেন যে এটা কম্পিটিশনে নাম দেওয়ার জন্য। ওখানে তখন তো অনেক আবৃত্তি প্রতিযোগিতা হতো, এখন সেটা অনেক কমে গেছে। তো সেই প্রতিযোগিতায় নাম দিয়ে কোনোভাবে সেটাতে প্রথম হয়ে যাওয়া, এবং তারপর থেকে আবৃত্তি শিল্পের প্রতি আকর্ষণ তৈরি হলো, এবং আস্তে আস্তে আমি ডুবতে থাকলাম এই শিল্পের গহনে। আর অদিতিদির কাছে যাব, কিন্তু তোমার ছোটবেলা জানতে চাইবো না, জানতে চাইবো তোমার বাড়িতে যে ছোট মানুষটি এখন বড় হয়ে উঠছে, পদ্যের কথা, সে কতটা কবিতার সঙ্গে জড়িয়ে বড় হচ্ছে সেটা যদি একটু আমাদের বলো। পদ্য ছোটবেলা থেকেই ও শোনে ছিপখান তিনদার তিনজন মাল্লা, সেটাও মোটামুটি এখন লাইন বাই লাইন বলতে পারে। আর সেটা ওর বাবার ইউটিউবের রেকর্ডিং থেকেও শোনে। আর তাছাড়াও যখন মানে আমাদের বাড়িতে ওকে যখন খাওয়ানো হয়, সাধারণত সব বাচ্চা টিভি দেখে বা ফোন দেখে, ওকে গান শোনানো হয় আর আবৃত্তি শোনানো হয়। তার মধ্যে বেশিরভাগ সময়টাই ওই ছিপখান তিনদার, তারপরে দূরের পাল্লা বলে আর একটা কোন কবিতাটা আছে বাপ্পা, ওই ভোর হলো দোর হলো, এগুলোও শোনে এবং এগুলো মুখস্থ করে ফেলেছে। মানে এটাই খুব স্বাভাবিক যে এরকম একটা বাড়িতে যে মানুষ হবে তার মধ্যে তো রন্ধ্রে রন্ধ্রে কবিতা একদম ছোট থেকেই ঢুকে যাবে, এটাই খুব স্বাভাবিক। আমরা আর একটা কিছু শুনি সুগন্ধা। এই সময়ে কথা মাথায় রেখে একটা কবিতা আসছে, পূর্ণেন্দু পত্রীর লেখা কবিতা। কিন্তু সেই কবিতাটিও যেহেতু কবিতার সঙ্গে এখন মোটামুটি পুরোটাই কবিতার সঙ্গে বসবাস, আমি আমার প্রফেশন ছেড়ে দিয়ে, আমার যে পেশাগত দিক ছিল এক সময় সেটা ছেড়ে দিয়ে পুরোপুরি কবিতা বা আবৃত্তির সঙ্গেই। তো বেশ কিছুদিন ধরে মনে হচ্ছিল রবার্ট ফ্রস্টের একটা কবিতা, উডস আর গুড ডার্ক অ্যান্ড ডিপ অ্যান্ড আই হ্যাভ প্রমিসেস টু কিপ অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ। এই কবিতা পড়তে পড়তে পূর্ণেন্দু পত্রের একটি কবিতা, হে সময় অশ্বারোহী হও। বিরক্ত নদীর মতো ভুরু কুঁচকে বসে আছে আমাদের কাল, যাচ্ছি যাব এই গড়িমসি করে, চূড়ো ভাঙা চাকা ভাঙা রথ যেরকম ঘাড় গুঁজে ধুলোয় কাতর, সেরকমই শুয়ে বসে আছে। খেয়াঘাটে পারাপার ভুলে যাওয়া নৌকোর মতন সময় এখন, মনে হয় সময়ের পায়ে ফুটে গেছে দীর্ঘ পেরেক বা মনসার কাঁটা, ছিঁড়ে গেছে স্যান্ডেলের স্ট্র্যাপ কিংবা জুতোর গোড়ালি। মনে হয় তার সব কোট প্যান্ট ধোবার ভাটিতে, হয়তোবা কোনো এক লোকাল ট্রেনের হু হু ভিড়ে চুরি হয়ে গেছে পার্সে ছিল অগ্রিম টিকিট। প্রতিশ্রুতি দিয়েছিলে নিয়ে যাবে পাহাড়ের সোনালি চূড়োয়, প্রতিশ্রুতি দিয়েছিলে আকাশের সিঁথি থেকে সিঁদুরের টিপ এনে দেবে, প্রতিশ্রুতি দিয়েছিলে নক্ষত্রের ক্যামেরায় ছবি তুলে উপহার দেবে অ্যালবাম, প্রতিশ্রুতি দিয়েছিলে কলকাতায় এনে দেবে শঙ্খের সাগর, প্রতিশ্রুতি যত্রতত্র ছড়াবার ছিটবার কফ থুতু মল মূত্র নয়, প্রতিশ্রুতি লাল নীল পতাকার ব্যতিব্যস্ত ওড়াওড়ি নয়, প্রতিশ্রুতি প্রেস নোট দৈববাণী দেয়ালের লিপিচিত্র নয়, প্রতিশ্রুতি শীতের চাদর, প্রতিশ্রুতি ভাঙা চালে খড়, প্রতিশ্রুতি সাদা ভাত, ভাতে দুধ, দুধে ঘন স্বর, প্রতিশ্রুতি চেতনার স্তরে স্তরে সপ্ত সিন্ধু জলের মর্মর। হে সময়, হে বিকলাঙ্গ বিভ্রান্ত সময়, কানা কুকুরের মতো এঁটো কাঁটা ঘাঁটা ঘাঁটি ভুলে পৃথিবীর আয়নায় মুখ রেখে জামা জুতো পরে সূর্যের বল্লম হাতে একবার অশ্বারোহী হও। হে সময়, অশ্বারোহী হও। পূর্ণেন্দু পত্রীর লেখায় বোধহয় বারে বারে এইভাবেই সমাজের কথা, আমাদের রোজ নামচার কথা বোধহয় এইভাবেই আমরা বারে বারে খুঁজে ফিরে পাই। আর এরকম অদিতিদি, তোমার লেখার মধ্যে দিয়ে মূলত আমরা
কি দেখতে পাচ্ছি সেটা যদি একটু বলো আমরা, মানে তুমি কি ভেবে লিখছো? একদম চারদিকে যা ঘটছে সেটা নিয়ে, কারণ সেটার বাইরে আমরা কেউ নই। আর দ্বিতীয়ত যা যা ঘটছে, যে যে অন্যায় ঘটছে, যা যা রোজ রোজ যে দুষ্কৃতীদের যে ঘটনাগুলো ঘটাচ্ছে তারা, তাদের বিরুদ্ধে আমাদের সাধারণ লোকের কিছু করার নেই। তো যে যা পারে সেটাই করে, আমি লিখতে পারি, সেটাই আমার ক্যাথারসিস হয়, কারণ কিছু তো বলবার আছেই, বলার থাকেই। আর এই আশা করে যে সেই কথাগুলো যদি সবাই বলতে থাকে কোনো একদিন, তাহলে যদি পৃথিবীতে একটা শান্তির দিন আসে, সেইভাবে। তাহলে একটা কিছু সেরকম। লক্ষ্মী, লক্ষ্মী এক আশ্চর্য মিথ। লক্ষ্মী এক যোজনগন্ধা চাঁদের আলো। লক্ষ্মীবারে মেয়েরা বাপের বাড়ি যাওয়ার অনুমতি পায় না। লক্ষ্মীদি বলে যে মেয়েটি বাড়ি বাড়ি রেশন দিয়ে বেড়াতো সামান্য পয়সার বিনিময়ে, সে মারা গেছে টিবিতে। টিবিতে নাকি এখন আর কেউ মরে না। পদ্মলক্ষ্মীর নাম শোনেনি লক্ষ্মীদি। পদ্মলক্ষ্মীর মতো আয়ত আঁখি খুব কম দেখেছি। সবচেয়ে বেশি দেখেছি লক্ষ্মী মেয়েদের। তারা উলু এবং প্রতি পুজোয় জামদানি শাড়ি। সবার খাওয়া হলে খেতে বসে। তাদের নালিশ নেই, স্তুতি আছে। তাদের সমস্ত সম্পর্ক সাদা আলপনার মতো গ্লানিহীন। শীতকালে তারা মোজা দিয়ে কোলাপুরি চপ্পল। লক্ষ্মী মেয়েদের বিয়ে ভাঙে না, শুধু মাঝে মাঝে হাতের কালশিটে ঢাকতে লম্বা হাতা ব্লাউজ পরা তাদের বাধ্যতামূলক। লক্ষ্মী মানে ফার্স্ট বেঞ্চের মেয়ের দল। লক্ষ্মী চলে গেলেন পুজোতে। লক্ষ্মী চট্টোপাধ্যায়, বয়স 50, মৃত্যুর কারণ ডেঙ্গু। প্রেসক্রিপশনে অসহায় চিকিৎসক লিখতে পারেননি। লক্ষ্মী মানে লক্ষ্মী মুর্মু। ধূপগুড়ির জঙ্গলে যার জনিতে মাছ মারার কোঁচ, হাসুয়া নিম্নাঙ্গে, চেরা পেট, সেখানে ঝাঁপ দিয়েছিল তিনজন সমর্থ পুরুষ। আমার সেই লক্ষ্মী আজ অজ্ঞান। লক্ষ্মী আজ জীবনের কান্ট্রি সাইডে লড়াই দিচ্ছেন। আর সেই শয্যায় প্রায় চেতনাহীন মায়ের স্তন্য পান করছে 7 মাসের লক্ষ্মী শাবক। আজ পূর্ণিমা, আজ লক্ষ্মী পুজো, আজ 7ই কার্তিক 1425। আজ সারা রাত জাগবে যারা, তারা এইসব আদি লক্ষ্মী মায়েদের জন্য প্রার্থনা রেখো। বলো ওঠো, বলো জন্ম নাও, জনি যায় যাক, চলে যাক স্ত্রী অঙ্গ, শুধু থাকো মা, লক্ষ্মী মা আমার। এ অনন্ত অন্ধকার কোনো দিন কাটবে না, জ্যোৎস্না উঠবে না। সমস্ত মূর্তি নির্মাতার হাত খসে পড়বে তুমি চলে গেলে মা। এখন হেমন্ত, সামনে শীত, সামনে অঘ্রাণের হিম ভয়ানক রাত। আচ্ছা, আমার এটা শুনতে শুনতে মনে হচ্ছে যদি একটা অন্য সম্পূর্ণ একটা একটু হালকা দিকে একটা প্রশ্ন করতে ইচ্ছে করছে, যে দাম্পত্যে দুজনেই যেখানে কবিতার মানুষ, কতটা সুবিধা কতটা অসুবিধা, কে বলবে? সুবিধাটা তুমি বলবে, অসুবিধাটা দিদি বলবে? সেই কথায় আসছি, কিন্তু যেটা ও বলছিল এবং যে কবিতার মধ্যে দিয়ে যেটা প্রকাশ করার চেষ্টা করলো, আমারও কবিতার মধ্যে অনেকটা সেই ইঙ্গিতই রয়েছে, ইশারাই রয়েছে। আসলে কবিতাটা মানে শঙ্খ ঘোষ বলেছিলেন, মানবতার সংকটকে সবচেয়ে বেশি ধরতে পারে কবিতাই অন্য আর্ট ফর্মের মধ্যে। হ্যাঁ, এমনিতে ইংরেজিতে একটা কথা আছে যে পোয়েট্রি ইজ দ্য ফাইনেস্ট আর্ট ফর্ম অফ দ্য ল্যাঙ্গুয়েজ। একদম। হ্যাঁ, তো এমনিতেই যদি এমনিতেই সমস্ত শিল্পের দিক থেকেও দেখা যায়, কবিতাটা সবচেয়ে ফাইনেস্ট আর্ট ফর্ম। কবিতা দিয়ে এই সমাজকে, মানসিক সংকটকে, মানবিক সংকটকে, সমাজের সংকটকে এবং দেশের সংকটকে সবচেয়ে বেশি ধরা যায়। তাই কবিতা দিয়ে যে কোনো সারা দিন ধরে, সারা বছর ধরে, আমরা সারা জীবন ধরে যে সংকটের ফেস করে এসেছি, যে লড়াই করে এসেছি, যে সংগ্রাম করে এসেছি, সবগুলোরই সমর্থন কবিতার মধ্যে দিয়ে পাওয়া যায়। তাই আমরা চেষ্টা করি যে কবিতা দিয়ে সময়টাকে ধরতে। নিশ্চয়ই, আমি সেই দিকেও আসবো। সেই প্রশ্ন আমার কিছু আছে, অদিতির থেকেও জানার আছে। কিন্তু যে প্রশ্ন করেছিলাম, যেটা তুমি টপকে এটা বললে আর কি, সেই প্রশ্নে আবার একটু যাব, যে দাম্পত্যে কতটা সুবিধা অসুবিধা, সেটা যদি একটু বলো। না, দাম্পত্যের এটা সুবিধা হচ্ছে যে কমন কনসার্ন গুলো থাকে। হ্যাঁ, আবার যেটা অসুবিধা খানিকটা রয়েছে, সেটা কমন কনসার্ন গুলো থাকলে তাহলে অন্য দিকগুলো বাকিগুলো কে দেখবে, সেটা একটা সমস্যা হয়। যেমন
মানে এই কবিতা নিয়ে থাকার সঙ্গে সঙ্গে সংসারের অন্য দিকগুলো আর কি, ধরো বাজার করা, হ্যাঁ, আর আজকে রান্না কি হবে, হ্যাঁ, তারপরে বাড়িতে যারা কেয়ার গিভার আছে বা যারা মেড রয়েছে, আমাদের দেশে তো আমরা নির্ভরশীল মেডদের ওপর, তো তারা ঠিকমতো আসছে কিনা, ঘরটরগুলো ঠিকঠাক থাকছে কিনা, হ্যাঁ, এই যে দিকগুলো দেখার একটু অসুবিধা হয়, কারণ আমরা সবাই তো নিমজ্জিত কবিতার মধ্যে বা কোনো কিছু সৃষ্টির মধ্যে এই সবগুলো নিয়ে বেশি আমাদের যে মানে নজর, সেটা হচ্ছে সমাজ, সেটা হচ্ছে শিল্প, এইসব নিয়ে। সেই দিক থেকে ঘরটা অনেকটাই অবহেলিত হয় যদি একসঙ্গে একটা জিনিসের মধ্যে থাকা যায়। তো সেগুলোকে ওই মানিয়ে নিতে হয়। আমরা সেটাকে ভাগ করে নিয়েছি, খানিকটা সময় আমি দিই বাড়ির দিকে, ও খানিকটা সময় দেয়। কিন্তু যদি দুজন একেবারে দুটো বিষয় মধ্যে থাকতো, একজন যদি শুধু এই দিন যে দেখতো, একজন শুধু শিল্প করতো, বা একজন অন্য প্রফেশনে থাকতো, হ্যাঁ, তাহলে বিষয়টা এইভাবে অবহেলিত হতো না অনেকটা বলেই মনে হয়। অন্য প্রফেশনে থাকলে হতো না। অন্য প্রফেশন থাকলে কি হতো, অন্য প্রফেশনে থাকলেও মানে এই মানে তার একটা সময় থাকতো, আবার আমার একটা সময়টা একসঙ্গে মিশতো না আর কি। মানে তার যে সময় তুমি মনে করো সেটা, ধরো তুমি একটা অন্য কোনো প্রফেশনে, হয়তো তুমি ডাক্তার, না একদম মনে করি না, কারণ ঘরটা তো ভালোবাসার জায়গা, সেখানে আমি সময় দিচ্ছি, তারপরে কতটা কি করছি এটা তুমি যদি হিসাব করতে যাও তাহলে কিন্তু সেটা হয় না। এবং এটা আমি বলবো পুরোপুরি এটা ম্যাসকুলাইন একটা ব্যাপার আর কি, যে ওরা ভাবে, ছেলেরা অনেক সময় বা পুরুষরা ভাবেন যে আমি এটা করলাম একটা বিরাট ব্যাপার হলো, তা কিন্তু নয় আর কি ব্যাপারটা। কারণ আমরা অনেক কিছু করি, মেয়েদের যেগুলো করতে হয়, কিন্তু সেটা ওই করছি ভালোবেসে, আমারই তো বাড়ি, আমারই তো সন্তান, আমারই তো, সেটা ঠিক থাকলে মানে ওই কেন্দ্রাতিক আর কেন্দ্রাভিক বলে একটা ব্যাপার আছে জ্যামিতিতে, সেটা মেয়েদেরটা হচ্ছে কেন্দ্রাতিক, আর কেন্দ্রটা ঠিক থাকলে ওটা হচ্ছে বাড়িটা, বাকি কাজগুলো ঠিকঠাক হয়। আর পুরুষদের হচ্ছে বাইরেরটা ঠিক থাকলে বাকি বাড়িটা ঠিক থাকে, বাইরের সমস্ত প্রোগ্রাম বা কিছু থাকলে ওরা ঠিক আছে। সেটা সব প্রফেশনের ছেলেরাই আমার মনে হয়। আসলে এই যে পুরুষ মহিলার এই যে একটা দ্বন্দ্ব বলতে এটা আমাদের ওই দ্বন্দ্ব নয়, এটা কবিতার মানুষ তো সবটাই ভালো ভালো আর কি। তা এই দ্বন্দ্ব তো আমাদের চলতে থাকবে, কিন্তু আমরা এই মুহূর্তে বোধহয় একটা বিরতির সময় হয়েছে, নেব একটা বিরতি, ফিরবো এক্ষণে। পুকুর মড়াই সবজি বাগান, জংলা ডুরে শাড়ি, তার মানেই তো বাড়ি। আর সেরকমই এক বাড়ির থেকে দুজন মানুষ রয়েছে আজকে আমাদের সঙ্গে, আমাদের কবিতা নিয়ে সিজন 3-তে। আমি একটু সুমন্ত তোমার কাছে যাব। তুমি যেই ধরনের কবিতা বলো, মূলত ছন্দের যে কবিতাগুলো বলো, সেগুলো নিয়ে আমার একটু জানতে ইচ্ছে করে যে এই যে প্যাটার্নটা, সেই প্যাটার্নটার এই মুহূর্তে অবস্থা কি? না, এটা আলাদা করে কোনো প্যাটার্ন নয়, মানে আমি যেহেতু একটা ব্যান্ড ফর্মে কবিতাগুলোকে প্রেজেন্ট করার চেষ্টা করি। ব্যান্ড ফর্ম বলতে তুমি জানোই যে আমরা কিভাবে প্রেজেন্ট করি, যে একসঙ্গে একটা কবিতার সঙ্গে লাইভ মিউজিক এবং যেখানে যেখানে দরকার সেখানে কোরাস ভয়েস, ডুয়েট ভয়েস, এইভাবে আর কি কবিতাটাকে আরেকটু লাইভলি করার জন্য, এই লাইভলি করার জন্য ওইভাবে আমরা প্রেজেন্ট করি। আর ছন্দর বিষয়টা হচ্ছে যে সব কবিতার মধ্যেই তো ছন্দ আছে। আমরা যে ছন্দে যে কবিতাগুলো আছে সেই ছন্দে কবিতাটাকে প্রেজেন্ট করি, কারণ ছন্দটাকে অবহেলা করি না। তা বলি যে ছন্দটাই একবার প্রাধান্য পায় তা নয়, কিন্তু ছন্দের মধ্যে ছন্দটা থাকে একটা ফর্ম হিসেবে, কিন্তু তার মধ্যে কন্টেন্টকে কিন্তু আমরা গুরুত্ব দিই। হ্যাঁ, আর এই যে বিষয়টা যেটা আমরা প্রেজেন্ট করার ধারাটা যেটা আমরা করছি, সেটাই এখন ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্ট হচ্ছে। তার কারণ হচ্ছে কবিতা এখন বেশিরভাগ মানুষ শুনছে, কম মানুষ পড়ছে। এটা নিয়ে কোনো বিতর্কের জায়গা নেই। সেটা ভালো বা খারাপ সেটা আমি জানি না, ভালো না খারাপ, বা আগামী দিনে কবিতা কিভাবে বেঁচে থাকবে, তার কবিতার শ্রাব্য রূপ বেঁচে থাকবে না কবিতার পাঠ্যরূপ বেঁচে থাকবে, সেটা নিয়েও আমি কিছু বলছি না, সেটা সময় বলবে। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে মানুষ যারা কবিতা পড়েন, কবিতা পড়ার শ্রোতা নিশ্চয়ই, মানে কবিতা পড়ার পাঠক অবশ্যই রয়েছে,
প্রচুর রয়েছে, কিন্তু তার থেকেও বেশি মানুষ কবিতা শুনছে, যে ফর্মেই হোক, সেটা আমরা আবৃত্তি করি হোক বা কবিরা কবিতা পাঠ করছেন সেভাবেই হোক, অথবা ইউটিউবে শুনছেন অন্যদের পাঠ করা কবিতা, যেভাবেই হোক সেটা বেশি শুনছেন। এখন এইভাবেই কবিতা বেশি মানুষ শুনছে, এবং সেটা ইন্টারন্যাশনালি। তার কারণ হচ্ছে মানে রিসেন্টলি সারা পৃথিবীতে যে কবিদের যে ট্রেন্ড, সেই কবিদের ট্রেন্ডটা হচ্ছে এখন পারফরমেন্স পোয়েট্রি একটা আন্দোলন। হ্যাঁ, পারফরমেন্স পোয়েট্রি এবং পোয়েট্রি পারফর্মার বা যারা কবিতাকে মুখে মুখে বলে, ওরাল ফর্ম, ডাব ফর্ম, হ্যাঁ, এই ফর্মটা সবচেয়ে বেশি প্রচলিত। কারণ কবিরা এখন কবিতা পড়ছেন, এবং কবিরা, বিদেশের কবিরা যতটা না কবিতার বই বার করার দিকে তাদের লক্ষ্য বা বার করছেন, তার থেকে অনেক বেশি অডিও বুক বেরোচ্ছে, মানে সিডিতে বা ওই অডিও ফর্মে কবিতা বেরোচ্ছে, এবং সেইগুলো প্রচলিত হচ্ছে। এবং ওখানকার মানে ধরো ওখানকার বলতে সারা পৃথিবী বিভিন্ন জায়গায় কথাই বলতে পারি, কিন্তু আমি যেটা নিজে শুনেছি সেটা হচ্ছে আমেরিকান কবি বব ওলম্যান এখন হচ্ছে সবচেয়ে বিখ্যাত কবি আমেরিকা যুক্তরাষ্ট্রের। তিনি বলছেন যে আগামী দিনে কবিতা মানুষ শুনবে এই ফর্মে, মানে যে কবিতা পারফর্ম করবে কবিরা। হ্যাঁ, সেই জন্য পারফরমেন্স পোয়েট, যেটা বলছিলাম, পারফরমেন্স পোয়েটদের কদর এবং পারফরমেন্স পোয়েটদেরই চাহিদা এখন বিদেশে বেশি। আচ্ছা, তবে বিদেশে বেশি হতে পারে, আমাদের এখানে তো কবি রয়েছে, তা আমরা কবির থেকে তো একটা কিছু শুনবো। ঘর নিয়ে যখন কথা হচ্ছে, আমি সেই রকম একটা ঘরের থেকেই আজকে ঘরের ভেতরেই থাকবো নাকি? না না, বাইরে তো বেরোলাম লক্ষ্মী দিয়ে। দাম্পত্য, ছড়ানো শীতের মতো গভীর গলিপথ, অগোছালো খোলা বই ও ব্যস্ত কাপের সংসারে আমাদের বসবাস। ডাকাডাকি, তুমুল রাগ বারবার এসে বসে ঘরে, আর আমরা বসি গালিচার অপর প্রান্তে। শরৎ, সেতার, বাঁশি ঘিরে ধরে আমাদের। গুলির শব্দ আবছা লাগে তখন, শয্যাবস্ত্রে শিশির জমে গাঢ় দুপুরে। শিবিরে মাঝে মাঝে সাদা পতাকা ওড়াতে ভালোবাসি আমিও, তুমিও পায়রা পোষো দেখা দেখি। আচ্ছা, না, তুমি যে বললে যে এখন কবির কাছ থেকে কবিতা শুনি, কিন্তু এইখানে কিন্তু এই যে পারফরমেন্স পোয়েট বললাম, তারা কিন্তু কবি। হ্যাঁ, আর আমাদের দেশেও কিন্তু, বিদেশের কথা শুধু না, আমাদের দেশেও কিন্তু বেশি, কারণ এই ট্রেন্ডটা শুরু হয়েছে বহুদিন থেকে। ধরো একজনের কথাই বলি, তো তোমরা জানো, তুষার রায়, কবি তুষার রায়ের কবিতা মুখে মুখে ফিরত। উনি কিন্তু কবিতা বিভিন্ন বইমেলা এবং এতে পড়ে পড়ে বলতেন, এবং তার একটা আলাদা শ্রোতা তৈরি হয়ে গেছিল, বিশাল একটা তার সমর্থক ছিল, সঙ্গে সঙ্গে ঘুরে বেড়াতো, যেখানে উনি কবিতা পড়তে যাবেন সেখানে যেত, কবিতা বেশি শুনতো। এবং এখন আমাদের দেশে, বাংলাদেশে বলো, প্রতিবেশী, সেখানেও কিন্তু এরকম প্রচুর অনুষ্ঠান হয় যেখানে শুধু কবিরাই যান কবিতা পড়তে যান। হ্যাঁ, আমাদের বলছি তার সেখান থেকে শুরু হয়ে তারপরে ধরো তোমার সলিল চৌধুরীর কবিতা কত লোক পড়েছে, অনেক বেশি কবিতা শুনেছে উনি যখন গণনাট্য আন্দোলনের সঙ্গে জড়িয়েছিলেন। পরপর আমরা বলে আসছি রবীন্দ্রনাথের কবিতা, রবীন্দ্রনাথ প্রচুর কবিতা পাঠ করতে যেতেন, তার জন্য টাকা নিয়ে যেতেন কবিতা পাঠ করতে। ঠিক আছে, সেই সময় অ্যালেন গিন্সবার্গ আমাদের দেশে এসছেন, তিনিও কবিতা শুনেছেন। এখনকার দিনের কবি আমাদের সুবোধ সরকার, অনেক পরে সুনীল গঙ্গোপাধ্যায়, রবীন্দ্রনাথের পরে সুনীল গঙ্গোপাধ্যায় থেকেও, মানে সুনীল গঙ্গোপাধ্যায় নিশ্চয়ই করেছেন, সুনীল গঙ্গোপাধ্যায় থেকেও বেশি কবিতা শুনেছে বা কবিতা বেশি বলেছেন হচ্ছে শক্তি চট্টোপাধ্যায়। হ্যাঁ, যে আমি দেখেছি যে আমাদের অনুষ্ঠানে উনি দেরিতে এসেছি বলছেন, নাম অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, উনি উইংস থেকেই বলতে বলছেন আমি স্বেচ্ছাচারী। হ্যাঁ, সেই বলতে বলতে উনি ঢুকছেন। অদিতিদির কাছে আমার একটু এটা জানার, যে এই যে কবিরা তো লেখে যে এটাই তাদের স্বভাব বা এটাই তাদের ভালো লাগা, বলাটাও কি একটা আলাদা ভালো লাগা? হ্যাঁ, আসলে এটা নিয়ে অনেক বিতর্ক আছে। সেক্ষেত্রে আমি বলবো যে কবিদের যে ভাব থেকে তারা কবিতাটা লেখেন, সেটা অনেকেই বলেন যে একমাত্র তারাই ঠিক করে পড়তে পারেন। কিন্তু এখানে আমার একটা কথা আছে, যে কবিতা তো গল্প নয় যে একটা মূল বিষয়বস্তু ধরে তুমি এগোবে। আমি দাম্পত্য কবিতাটা পড়লাম, তার বিষয়বস্তু আমি জানি কাকে গাঢ় দুপুর বলছে, কাকে শান্তির মিছিল বলা হচ্ছে।
এবার যে পড়ছে সে তার মতো করে সেটাকে নিশ্চয়ই নেবে, কারণ Interpret ইন্টারপ্রেট করছে। করবে, কারণ এটাই হচ্ছে কবিতার কমিউনিকেশন। ফলে আবৃত্তিকাররা যখন কবিতা বলছেন তারা যে ধারাটায় বলছেন সেটা মানুষের কাছে অনেক বেশি পৌঁছে যায়। কবি হয়তো নিজের ফিলিংসটা ঠিক মতো প্রকাশ করতে পারেন, কিন্তু সেটা সকলের সাথে কমিউনিকেট করার জন্য অনেক ক্ষেত্রে ফেল করে। না, আমি ওইটাই তাদের জিজ্ঞেস পড়ার করছি, ব্যাপারটার জন্য। ওটাই আমার জানার, যে কবিরা যে কবিতা পড়ছেন এটা কি একটা আলাদা ভালো লাগা থেকে পড়া, নাকি আমার কবিতাটাকে আমি আরো মানুষের কাছে পৌঁছে দেবো সেই কারণে? আমার মনে হয় মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যই পড়া, কারণ তা না মানে কবিতাটা পড়া, এমনি যে পড়া, কবিতা তো সবসময় নিভৃত, মানে সবসময় একলা থাকার লোক, কিন্তু কবিতাটা যখন আমি পড়তে যাচ্ছি, মানে দেখে দেখে উচ্চারণ করে বলতে যাচ্ছি, তখন আমাকে তো ভাবতেই হবে যে কে বুঝছে। আমরাও যখন কবিতা পড়তে যাই, নিজের কবিতা, ছন্দের কবিতা বা যে কথাগুলো লোকে সহজে বুঝতে পারে সেগুলো বেছে নিই পড়ার জন্য, কারণ সব কবিতা পড়ার জন্য আমি নিজেও বিশ্বাস করি যে আবৃত্তিকাররা যেভাবে নির্বাচন করেন সেখানে একটা এন্টারটেনমেন্ট ভ্যালু আছে, সেখানে একটা মানুষের সঙ্গে কমিউনিকেশনের জায়গা আছে। কবিদেরও সেটা মাথায় রেখে কবিতা নির্বাচন করতে হয়। তবে সেক্ষেত্রে একটা হচ্ছে যে দক্ষতা বা ক্রাফটসম্যানশিপটা আবৃত্তিকাররা অর্জন করেন ধীরে ধীরে, সেটা তো কবির নেই, তিনি লেখার মানুষ, ফলে সেক্ষেত্রে তার কমিউনিকেশনটা সবসময় ঠিক হয় না। না, আবার কোন কোন কবির ক্ষেত্রে খুব ভালো মানে কবিতা বলেন তারা। যেমন একজন খুব ভালো বলতেন আমার দেখা, তিনি হচ্ছেন পিনাকি ঠাকুর। মানে পিনাকি ঠাকুর এত চমৎকার কবিতা পড়তেন যে মনে হতো পুরো একটা নদী, যেটা নদীর কথা হচ্ছে, যে মফস্বলের কথা উনি লিখে গেছেন, যে বিশ্বায়ন চারিদিকে এখন ডানা মেলে আটকে রাখছে সব, মানে ডানা কথাটা অনেক নরম হয়ে গেল আর কি, থাবা বলাই উচিত। তো সেই জায়গাগুলো ভীষণ ভীষণ হ্যাঁ, সুন্দর মানে ফুটে সেটাও উঠতো। এখনো যেমন শ্রীজাত, ওর বলাও কিন্তু বেশ ভালো লাগে। সুবোধ সরকার, সুবোধ দা যখন মণিপুরের মা দুহাত তুলে বলেন, তখন সেটার তো তুলনা হয় না। শুভ দাশগুপ্ত, যার গলার বা ভয়েসটা একটা ব্যারিটন ভয়েস, তা না, আমাদের সেটা তো আছেই, কিন্তু আমি বলছি এখনকার এই সময়ের কবিরা কিন্তু অনেক বেশি কমিউনিকেটিভ। তারা কিন্তু কবিতাটা খুব ভালো পড়া, বেশিরভাগ ক্ষেত্রে ভালো পড়ার চেষ্টা করেন, কবিতাটা ভালো পড়েন। কিন্তু কবিতাটা ভালো পড়াবেন, আমি বলতে চাইছি যে তিনি তার মতো করে কবিতাটা পড়লেন, সেটা খারাপ ভালো যাই হোক, তিনি তার ইন্টারপ্রিটেশনটা, তার এক্সপ্রেশন তার মধ্যে দিয়ে হলো। সেই কবিতাটা আবৃত্তিকাররা করলে তা আরেক রকম এক্সপ্রেশন হয়। কারণ তাদের কোনটাতে সাথে একটা বিনোদন মূল্য থাকে। হ্যাঁ, কোনটাতে খারাপ ভালো খারাপ ভালো নয়। বিষয় না, আর কিন্তু কবিতা তার একই কাছে কবিতা আমাদের তিনজনের কাছে তো আমরা তিন রকম তিনভাবে ভাবে ধরা সেটা দেবে। ধরা দেবে। কিন্তু এখনকার কবিরা মানে শ্রীজাত, বিনায়ক, তারপরে সুবোধ সরকার, তার আগে পিনাকি ঠাকুর, এইসব কবি, জয় গোস্বামী, এইসব কবিরা কিন্তু কমিউনিকেশনের দিকে নজর দিয়েই কবিতাটা পড়েন। সেটা অনেক বেশি। আরো নতুন প্রজন্মের ছেলেমেয়েরা যারা কবিতা দিচ্ছে তারাও কিন্তু খুবই চেষ্টা করছে, যেহেতু কমিউনিকেশন যুগটাই কমিউনিকেশন, সেই জন্য কবিতাটা পড়ে কমিউনিকেট করার চেষ্টা করছেন। আমি কমিউনিকেশনের জায়গাটাও আসবো, সময় প্রায় শেষের দিকে, একটা কিছু শুনবো। রতন দাসের একটা কবিতা শোনাই। শব্দতত্ত্ব। ভয় শব্দটাকে ভয় পাবার তেমন কিছু নেই। স্নেহ শব্দটার কাছাকাছি থাকা ভালো। রেপু শব্দটাকে চোখে চোখে রাখতে হয়। ফুল শব্দটার কত কিছু যে মানে ভাবলে হাসি পায়। প্রেম শব্দটা সব থেকে ছটফটে, কখন কোথায় কার কাছে যায়, কি বিপত্তি ঘটায় বলা মুশকিল। ক্ষুধা শব্দটা আদিম এবং সব থেকে হিংস্র। ক্ষুধার ধার, উৎস, গতি, প্রকৃতি, পরিণতি সবই ভয়ঙ্কর। প্রেরণা শব্দটার স্পর্শ সবাই পায় না, যদিও মোলায়েম ও স্পর্শকাতর এই শব্দে কারো জীবন টিবন বদলে যেতে পারে। সুখ শব্দটা ভারী মিষ্টি, খুবই লোভনীয়, যদিও তার উৎস এবং মাত্রা সম্পর্কে কেউই জ্ঞাত নয়। স্বর্গ শব্দটা সকলেরই চেনা, যদিও তার অবস্থান সম্বন্ধে কেউই নিশ্চিত নয়। সোহাগ শব্দটা মেঘের মতন উড়ে বেড়ায়, রং বদলায়, ধ্বনি বদলায়, আকার বদলায়, মন বদলায়। কিছু কিছু শব্দ উচ্চারণে আবার শরীরে বুদবুদ, যেমন বৃষ্টি, আগুন, আঁচড়,
ঘ্রাণ, ঢেউ, চুম্বন ইত্যাদি। কিছু কিছু শব্দ মানে রং দেখা, যেমন আকাশ, সূর্যাস্ত, অন্ধকার, তুষার। শুধু একটাই শব্দ সবকিছু থামিয়ে দিতে পারে, সব দৌড়ের অবসান। সেই নিঃসঙ্গ উচ্চারণের নাম মৃত্যু। আর এখনো একটাই শব্দ সব থেকে তেজি মনে হয়, পৃথিবীতে একাই 100, তার নাম ভালোবাসা। ভালোবাসা, ভালোবাসা। আহা, এরকম ভালোবাসাই ছড়িয়ে ছিটিয়ে থাক আমাদের সকলের মধ্যে। অদিতিদি, আমি কমিউনিকেশনের জায়গায় আসছিলাম একটু। কবিতার মধ্যে দিয়ে তো কমিউনিকেট করতে চাইছো, সেক্ষেত্রে তোমার ক্ষেত্রে একটা যেটা সুবিধা রয়েছে, তুমি নিজের কবিতা না পড়লেও হবে, তোমার বাড়িতেই লোক আছে, সেটা কতটা কমিউনিকেট হয়, সেটা কখনো হয় কি, বা হলে কতটা হচ্ছে? হ্যাঁ, ওকে আমি লেখাগুলো জেনারেলি পড়েই শোনাই, কারণ ও সারাদিন অনেক ব্যস্ত থাকে আর প্রচুর পড়াশোনা করে, প্রায় রাত্রি 2টো, 2:30, 3টে। তারপরে আমি আর আমার কবিতা পড়ানোর দুঃখটা দিতে চাই না, ওই জন্য আমি নিজেই পড়ে, প্রথম লিখেই পড়ে শোনাই, কোথাও থাকলে ফোন করে বা কিছু। তো তাতে খুব সুবিধা হয়। সেটা হচ্ছে, একটা হচ্ছে আমার কবিতাগুলো আমার তো মনে হয় বলবার মতো নয় আর কি, সেটা ওই কেউ যদি পড়ে দয়া করে ওই অবধি। কিন্তু হ্যাঁ, যেটা সুবিধা হয় সেটা হচ্ছে যে আমার ছন্দ বা অনেক কিছু যেগুলো জানার থাকে সেগুলো আমি জানতে পারি। আর প্রচুর কবিতা সংক্রান্ত তথ্য আর কি, যে এই যে বলছিল ওরাল পোয়েট, তারপরে পারফর্মিং পোয়েট্রি, এইগুলো নিয়ে আমাদের অনেক গল্প হয়, অনেক আড্ডা হয়, এবং সেই করতে করতে প্রায় ভোরবেলা হয়ে যায়। তারপর তুমুল বিতর্ক হয়, তর্ক হয়, যেহেতু মেটানোর কেউ থাকে না বলে সেটাই চলে। কিন্তু ভারী চমৎকার থাকে আর কি সমস্ত ব্যাপারটা। ভারী চমৎকার সেসব দৃশ্য হবে, অনেকটা কবিতার মতোই। তা আমরা একটু কবিতায় শুনি আর একটা কিছু। আরেকটা আমি এত কথা যখন বললাম, একটা প্রেমের কবিতা পড়ি। সময় বোধহয় একদম শেষের দিকে, তা অদিতি দিক থেকে একটা কিছু শুনবো, শোনার পরে শোভনদা রয়েছে, শোভনদাকে দিয়ে আজকে অনুষ্ঠান তাহলে শেষ করবো। ভালোবাসা লিখে রেখো। উপত্যকায় হিম নেমে এলো বলে আমরা ভেবেছি ফেরার শকট এলো। এমন সময় বুলেট আগুন জ্বলে গর্জে উঠল, কনভয় উড়ে গেল। বুলেট এখন ইচ্ছে মতোই ছোটে, বুলেটকে তাই ভয় পাবো ভেবেছিলে? টিউলিপ যদি উড়ে পুড়ে যায় ঝড়ে, আমরাই পারি ফুল দিতে মরা ডালে। সীমান্ত গ্রামে রাত থাকে সারাদিন, সীমান্ত গ্রামে একতারা থেমে গেছে। এদিকে আমরা অসহায় জেগে থাকি, আমাদের শুধু নিউজ চ্যানেল আছে। খবরে দেখায় নিভন্ত জনপদ, সীমান্তে সেনা ঘুমায় না কোনো রাতে। ওদের জন্য আমাদের মাঠে ফুল, ওরা আছে বলে আচমন বাড়া ভাতে। সুতরাং সব শেষ করা এত সোজা, দুইটি দেশই আদি থেকে প্রতিবেশী। এদেশ ওদেশ চলাচল করে পাখি, উড়বার নেই সীমান্ত রেশারেশি। আবার আকাশে মেঘ ঘন হয়ে এলো, রাতের হাতটি আবার দীর্ঘতর। বন্দুক নয়, ভালোবাসা লিখে রাখো, আগামী সকাল টেনে আনো যদি পারো। কবিরা কবিতা পড়লে সেটা কিন্তু একটা অন্যরকম হয়। হ্যাঁ, নিঃসন্দেহে হয়। আমি তো বললাম যে একটা অন্যরকম এক্সপ্রেশন, অন্যরকম ইন্টারপ্রিটেশন আমরা পাই। এবং এই যে পড়ার মধ্যে কবিরা যেভাবে কবিতাটা পড়ে, সেই পড়ার মধ্যে সেটা গ্রামাটিক্যালি উচ্চারণ ঠিক হোক বা না হোক, বা স্বরের মানে ব্যবহার ঠিক হোক আর নাই হোক, কিন্তু তার মধ্যে একটা চারিত্রিক বৈশিষ্ট্য উঠে আসে, যেটা ওনার লেখার মধ্যে তার প্রতিফলনটা আছে। তো যেমন অমিতাভ দাশগুপ্ত যখন কবিতা পড়তেন, তার কবিতার মধ্যে যে ওনার পড়ার মধ্যে একটা মানে খুবই একটা দৃপ্ত ভঙ্গি ছিল। হ্যাঁ, সেই দৃপ্ত ভঙ্গি ওনার লেখার মধ্যে রয়েছে, সেইগুলো আর কি। রবীন্দ্রনাথ যখন পড়েছেন বিভিন্ন ধরনের কবিতা, যদিও ওনার কণ্ঠটা একটা সময়ের পর তো কবির কণ্ঠটা ভেঙে যায়, সেই জন্য কণ্ঠটি বাদ দিলে কিন্তু ওনার যে আবেগ এবং যে উচ্ছ্বাস নিয়ে কবিতা পড়তেন, তো তার মধ্যে একটা অন্যরকম ছিল। আমার তো এই শিশু ভোলানাথ বা শিশু কাব্যগ্রন্থে যেসব কবিতা উনি আবৃত্তি করে গেছেন, সেই আবৃত্তির নিদর্শন কোনো আবৃত্তিকার মধ্যে আমি এখনো পাইনি। এটা তো একটা দারুণ। আর যেটা বললাম, কবিদের মধ্যে তার একটা পড়ার মধ্যেও ক্যারেক্টারিস্টিক্স একটা ছাপ থাকে, যেটা তার কবিতার
মানে শব্দ ব্যবহার এবং ছন্দ স্পন্দের মধ্যেও থাকে, যেটা কিন্তু আমাদের বুঝতে সুবিধা হয় সেই কবিতাটাকে ওনার পড়ার মধ্যে দিয়ে। এটা অবশ্যই আচ্ছা, একটা বড় আমরা ব্যাপার। প্রায় শেষের দিকে কিন্তু খুব ভালো ভালো কথা দিয়ে শেষ করেছি, মানে দাম্পত্যে একদম সব মধুর, কবিতার মতো সব না, ভালো একদম থাকা মধুর না। এবং ভালোবাসা থাকবে। সব আর মিলিয়ে। আর তোমরা দুজন এসছো আমাদের মধ্যে, আজকে তোমাদের দুজনকে পেয়েছি, অনেক অনেক ধন্যবাদ। কাব্য ক্রিয়েশন, রেডিও বঙ্গনেটের পক্ষ থেকে ছোট্ট একটা উপহার তোমাদের জন্য। আর ধন্যবাদ। আবারও তোমাদের দুজনকে আমাদের মধ্যে পাবো, আড্ডা হবে। আর শেষ করবো সৌমনদার কিছু শুনতে শুনতে। আমরা দুজনে কপত কপতি হলে বাড়িতে বাঁধব খড়কুটো দিয়ে বাসা। আমরা দুজনে কল্লোলে তবে দুজনে জাগাবো দুজনের ভালোবাসা। আমাদের কথা জানাজানি হবে খুব, বকম বকম স্বরেতে মাতবে বাড়ি। বলতো আমরা একবার দুজনেতে কপত কপতি কিভাবে যে হতে পারি। মেঘের রোদ্দুরে ভাসাবে তোমার ডানা, আমি ঘুরে ঘুরে খাদ্য আনবো ঘরে। বৃষ্টিতে তুমি কাঁপবে দারুণ তোমার, আদর ঝরবে মন উচাটন স্বরে। পাখির পালকে ভালোবাসাবাসি খেলা, এসো আজ খেলি একেলা জগৎ ভুলে। আমাদের কথা আগামী মানুষ এসে নেবে নাকি তার ওষ্ঠে আদরে তুলে। আমরা দুজনে কপত কপতি হলে বাড়িতে বাঁধব খড়কুটো দিয়ে বাসা। আমরা দুজনে কল্লোলে তবে দুজনে জাগাবো দুজনের ভালোবাসা।